যে ওয়েলকাম টু ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন নতুন একটা ঘটনায় যাই, শুরু করা যাক। হঠাৎ করে শুনছেন যে কলাপসিবল গেটে কেউ নক করছে, বারবার করে কেউ একজন নক করছে। আমার দরজার বাইরে কেউ হয়তো একজন বসে আছে, কালো শাড়ি, লাল পাড়, এরকম একটা মহিলা, অনেক বয়স্ক এবং তার কপালে টিপ। কেউ না কেউ কখনো না কখনো আপনাকে একটা ভয়ের ঘটনা বলেছে, আমার আগে বলেছে, আপনি আমার আগে শুনেছেন, ছোটবেলাতে শুনেছেন। আপনি ওই রাস্তা দিয়ে ঘুরে এসে আপনি ইউটার্ন নিয়ে এদিকে যাবেন, কিন্তু ওখানে একটা লাশ পড়ে আসছে। হজের ফ্লাইট করে আসছেন, যাওয়ার সময় সবাই ছিলেন, ফেরার সময় কেউ নাই। তখন হঠাৎ করে দেখছেন যে সিটে, মাঝামাঝি সিটে একজন মানুষ বসে আছে। থাকারই কথা না, পুরো প্লেনে কেউ নাই, কিন্তু মাঝামাঝি উনি জানেন যে কোনো প্যাসেঞ্জার উঠবে না, বাট হঠাৎ করে উনি দেখছেন কোনো একটা এয়ারলাইন্সের ঘটনা বলেছেন, আমি বলবো না এয়ারলাইন্সের নামটা, বাট উনি দেখছেন যে ওইখানে একজন মানুষ বসে আছে জানালার পাশে। ধানমন্ডির একটা স্ত্রীর কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যে একটা বাসা, যে বাসায় কখনোই ভাড়া হয় না, সব সময় বন্ধ থাকে এবং কেন মানুষ থাকে না কেউ জানে না, এবং জিজ্ঞেস করলেও কেউ কিছু বলতে পারে না। একটা করে ভয়ের ঘটনা জানে। এখনো পর্যন্ত আমার আনরেড স্টোরির সংখ্যা প্রায় 37,000-এর উপরে। ও মাই গড, এরকম একটা হরর শো নিয়ে আসা, এটা আমাদের এই সাবকন্টিনেন্টে আর কেউ করেছে কিনা আমার জানা নাই। এরকম একটা শো করব, যেই শোতে আমরা আসলে মানুষকে এই ভয়ের ঘটনা শোনাবো। এই পর্যন্ত ঠিক ছিল, এটা আমার আইডিয়া। এরকম কন্টেন্ট ওই সময় ইন্ডিয়াতেও হচ্ছিল না বা আশেপাশে কোনো জায়গায় হচ্ছিল না। আমি তো বলছি আপনি অনেক ঘটনা জানেন কিভাবে, বলছে আমি আপনার ঘটনা জানি, বলবো? আমি বললাম যে না, একদমই বলবেন না, আমার ঘটনা কি জানেন আপনি। স্টোরিটা উনি যখনই কাউকে বলতেন তখনই সে অসুস্থ হয়ে যেত, মাঝখানে সেন্সলেস হয়ে যেত। আপনার পেছনের সিটে আপনি বুঝতে পারছেন কেউ একজন আছে, আপনি ঘাড় ঘুরিয়ে দেখলেন যে পেছনের সিটে কেউ আছে, কেউ নাই, কিন্তু রিয়ার ভিউ মিররে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে কেউ আছে। এটা অনেকবার তারপরে বিভিন্ন সিনেমায় হয়তো ব্যবহার করছে, আপনার কাছে নতুন লাগে, মানে নতুন লাগে না, কিন্তু তখন খুব নতুন ছিল, ব্যাপারটা খুবই নতুন ছিল। হ্যালো এভরিওয়ান, আই এম তাহমিদ আরফিন হক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়লগ। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তিনি দ্য আইকনিক ভয়েস বিহাইন্ড ভূত FM। আমার টিনেজে বেড়ে ওঠার সময় তার ভয়েস খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ এভরি ফ্রাইডে আমরা তার ভয়েস রেডিওতে শুনতে পেতাম। ফ্রাইডে, রাইট ভাইয়া? ওয়েলকাম টু মাই শো রাসেল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, আপনার পার্সোনাল লাইফ থেকে টাইম বের করে আমাদের এখানে আসার জন্য। নো, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অ্যান্ড না, আমি আসলেই এখানে আসতে পেরে আজকে বেশ ভালো লাগছে। মানে কি বলবো, যে সন্ধ্যার পরে আড্ডা দিতে সবারই ভালো লাগে। সো আমার কাছে মনে হয় যে না, আমার মনে হয় যে আজকের সময়টা আপনার সাথে খুব ভালো কাটবে। ওয়েল, সত্যি কথা বলতে গেলে আমি কখনো কল্পনাও করি নাই যে কোনোদিন আর যে রাসেল ভাইয়ের সাথে আমাদের একটা শোতে বসে আমি এইভাবে সামনাসামনি আড্ডা দেবো বা কথা বলবো। তো প্রথমে রাসেল ভাই বলতে চাই যে কেমন আছেন, এটাই প্রথম প্রশ্ন, কেমন আছেন? আমি ভালো আছি, সবসময় ভালোর দলে যেহেতু থাকি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। সো আজকেও ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ পজিটিভ অ্যাটিটিউড। রাসেল ভাইয়া, যেই প্রশ্নটা আমি সবার কাছ থেকে পাই এবং সবাই আমাকে জিজ্ঞেস করেছে যখন জানতে পেরেছে আপনি আমাদের শোতে আজকে আসছেন, যে ভাই আপনার ভূত FM এর যাত্রাটা শুরু হলো কিভাবে হাউ ডিড ইট স্টার্ট? আসলে ভয়ের যাত্রা নিয়ে আমার আসলে কোনো ওরকমভাবে প্ল্যান ছিল না। আমি খুব মানে এটা ঠিক আসলে এরকমভাবে খুব প্ল্যান করা বা একটা মানে ইট ওয়াজ নট আ কনসিয়াস কল আসলে। আমি খুব ন্যাচারালি এই ভয়ের জগতের সাথে ইনভলভ হয়ে যাই। কিভাবে আমি একটু বলি। আমি একটা বাসায় একা থাকতাম, অ্যান্ড সেই বাসায় আমি আসলে প্রতি রাতেই আমি যখন ওই বাসাটায় ঢুকতাম অফিসের পরে, তখন আমি দেখতাম যে আমার ভয় লাগছে। তার অনেকগুলো কারণ আছে। ধরেন যে একদিন আমি বাসায় এসেছি, তখন লোডশেডিং হচ্ছিল এবং আমি বুঝছিলাম যে বাসার ভেতরে মনে হচ্ছিল যে গেস্টরা থাকলে বাসার ভেতরে, আমি ওখানে কিন্তু একাই থাকি, কিন্তু গেস্টরা থাকলে যেরকম একটা শব্দ হয় না, যে ডাইনিং টেবিলের বাসনপত্র টানার শব্দ, পানি ঢালার শব্দ, নিজেদের মধ্যে কথা বলার শব্দ, এরকম ধরনের কিছু কথাবার্তা আমি শুনতে পাই। তো অনেক সময় হয় কি, আমরা যখন মুখোমুখি ফ্ল্যাটে, যখন দুটো ফ্ল্যাট থাকে, ওই ফ্ল্যাটের মানে শব্দও কিন্তু মনে হয় যে আমার ফ্ল্যাট থেকে আসছে। সো আমি ওটাও চেক করে আমি তারপরে বুঝি যে না, অন্য ফ্ল্যাট থেকে কোনো শব্দ আসছে না, আমার ফ্ল্যাট থেকে আসছে। এবং এর পরে যেটা হয় সেটা হচ্ছে আমি নিচে নেমে যাই, ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি নিচেই একটা দোকানে দাঁড়িয়ে থাকি, তারপরে বাসায় উঠি। আর তারপর থেকে আমি ফিল করি যে আমার দরজার বাইরে কেউ হয়তো একজন বসে আছে, কালো শাড়ি, লাল পাড়, এরকম একটা মহিলা, অনেক বয়স্ক এবং তার কপালে টিপ। তো আমার সবসময় মনে হতো যে মানে ওই টিপ দেয়া মহিলার সাথে আমার জাস্ট
দরজা খুললেই দেখা হয়ে যাবে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার এই একটা ঘরের মধ্যেই আমার সব কিছু নিয়ে আসলাম, যাতে আমি রাতের বেলা একবার ওই ঘরে ঢুকে পড়লে আমার আর বেরোতে না হয়। অবভিয়াসলি লাইট কখনো অফ হবে না, এরকম একটা সিচুয়েশন। সো আমি সেখানে গেলাম এবং এইভাবে থাকতে শুরু করলাম। আর এই কথাগুলোই আমি রেগুলার আমার কলিগদের বলতে শুরু করলাম। তো একসময় আমি আমার কলিগদের বলতাম, জানো কালকে রাতে কী হয়েছে। একটা সময় আমার কলিগরা আমাকে ডাকতে শুরু করলো, এই কালকে রাত্রে কী হয়েছে। হ্যাঁ, তখন আমার মনে হলো যে খুবই ইন্টারেস্টিং, তো মানে এরকম একটা ঘটনা সবাই শুনে বেশ মজা পাচ্ছে এবং সবাই বেশ মানে কি বলবো যে এনজয় করছে। তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা শো করলে কেমন হয়। অ্যান্ড দেন ওই প্ল্যান থেকেই আমাদের আসলে ওই সময়ে ভয়ের এই যাত্রাটা শুরু হয়েছিল। কলিগ বলতে ভাই আপনি কোন সেক্টরে তখন কাজ করছেন? বোথ। আমি তখন অ্যাডভার্টাইজিং সেক্টরে ছিলাম, পার্ট টাইম আমি কাজ করতাম আমার রেডিও স্টেশন রেডিও ফুর্তিতে। অলরেডি তখন আমি তখন আরজে, আমি মর্নিং আরজে ছিলাম বেসিক্যালি। তো মর্নিং থেকে নাইটের এই শিফটটা পুরোপুরি এটা প্রি প্ল্যান্ড ছিল না, এটা হঠাৎ করে হয়ে গেছে। মানে এটা ডিসকাশনের পরে যে এরকম একটা শো করতে চাই, এটা আইডিয়াটা আপনার ছিল? আইডিয়াটা আমার ছিল হচ্ছে আইডিয়া যে আমি এরকম একটা শো করতে চাই। তারপরে তো ভূত.com-এর সাথে শুধুমাত্র আমি তো প্রথম দিন থেকেই যখন শুরু করলাম যে হ্যাঁ এরকম একটা শো করব, যেই শোতে আমরা আসলে মানুষকে এই ভয়ের ঘটনা শোনাবো, এই পর্যন্ত ঠিক ছিল, এটা আমার আইডিয়া। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওই সময়ই ভৌতিস তাদের ফিল্ম লঞ্চ করবে, যার জন্য আমরা পেয়ে গেলাম সুমন ভাইকে, আমরা পেলাম জিবরান ভাইকে, আমরা পেলাম শাকিব ভাইকে, অ্যান্ড উই স্টার্টেড দ্য শো টুগেদার। এবং আমাদের সেখান থেকেই ভূত.com-এর আসলে ভূত FM-এর যাত্রা শুরু হয়েছিল। ভাই এই যে ভৌতিস্টের সাথে যে অ্যাড হওয়াটা, এই জিনিসটা কিভাবে হলো? এটা খুবই মানে আমি যখন শো শুরু করলাম তখনই ওনারা কিছু ফিল্ম বানানোর চিন্তা ভাবনা করছিলেন। আচ্ছা। তো আমরা তারপরে সুমন ভাই, শাকিব ভাই আর জিবরান ভাই, তাদের সাথে আমি দেখা করলাম, ওনারা আসলেন, তারপরে আমি গেলাম, আমাদের মধ্যে ডিসকাশন হলো এবং একটা সময় মানে আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে উইল স্টার্ট দ্য শো টুগেদার। অ্যান্ড আমরা করতে শুরু করলাম শো এবং ওইখানে প্রথম এপিসোড থেকেই সুমন ভাই, শাকিব ভাইরা গেস্ট হিসেবে থাকলেন। গেস্ট হিসেবে আরও অনেকেই ছিলেন, আমার এখনও মনে পড়ে যে ওই সময় গেস্ট হিসেবে ছিলেন কৌশিক দা। আরও একজন গেস্ট হিসেবে আমি পেয়েছিলাম আরও একজনকে, যিনি আমি না নামটা এখন মনে করতে পারছি না, অনেক আগের। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে একটা জিনিস যে অনেকে এরকমভাবে জিজ্ঞেস করে না যে এই ঘটনাগুলো সত্যি না মিথ্যা, এরকম ধরনের ঘটনা অনেকে জিজ্ঞেস করে। আমি প্রথম দিন থেকেই আমি বুঝলাম যে যিনি আমার সামনে বসে ঘটনা বলছেন, মানে হি ওয়াজ গেটিং ইমোশনাল, পুরো ঘটনাটা চোখ বন্ধ করে বলছিলেন এবং এত ইমোশন দিয়ে বলছিলেন, এমনভাবে বলছিলেন, একটা কবরের ঘটনা ছিল ওইটা, মাঝে মাঝে কেঁদে ফেলছিলেন। তো আমার ওই জিনিসটা না মনে পড়লে আমার এখনও গুজবাম্প হয়। আমি ওই ভদ্রলোককে ওই একটা শো, তারপরে আর কোনোদিন তার সাথে আমার দেখাও হয়নি, কোনোদিন খুঁজেও পাইনি, বাট আমার এখনও তার কথাটা মনে পড়ে। প্রথম দিকের জুজু আসবে যে ঘটনাটা কৌশিক দা বললেন, এটা হচ্ছে একদম প্রথম দিকের এপিসোড। এবং কি অদ্ভুত ব্যাপার যে এপিসোডের আমরা দেখলাম যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার লিঙ্ক আছে, যে ঘটনাটা উনি বলছেন তার বাকিটা আবার সুমন ভাই জানেন। তো সবকিছু মিলিয়ে অদ্ভুত ছিল সেই সময়গুলো। তখন কি কোনোভাবে মনে হয়েছিল যে আপনার শোটা এত ভাইরাল হবে? আমি প্রথম দিন আসলে কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরের দিন সকালেই আমি বুঝতে পারলাম। এবং পরের শো যখন আমি করতে গেলাম তখন একটা তো মানে আমরা তো অন্য শোগুলোও করি, যখন দেখলাম যে না মানুষ এটাকে অন্যভাবে নিচ্ছে এবং রেসপন্স করছে, তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে ক্রিটিক্যাল ম্যাসের ওই জায়গাটা ক্রস করে চলে গেছে, ম্যাস অডিয়েন্সের কাছে একদম ক্রিটিক্যাল ম্যাস চলে গেছে। কিভাবে বুঝতে পারলেন? ইমেইলের থ্রুতে, সোশ্যাল মিডিয়া থ্রুতে? এটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমরা তো SMS আসতো আমাদের সবসময়। তো আমি দেখতাম যে SMS আসলে অনেক বেশি, মানে ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, অন্যান্য শোগুলোর তুলনায় অনেক বেশি, অনেক বেশি মানে আসছে মানে। এবং আমরা তখন বুঝতে পারলাম যে মানুষজন অনেক বেশি রেসপন্স করছে এটাতে, এবং মানুষ অনেক বেশি মানে কি বলবো যে পছন্দ করছে, ফ্যাসিনেটেড বাই দ্য শো। এক্স্যাক্টলি অ্যান্ড মানে ইট ওয়াজ আ নিউ কন্টেন্ট ফর বাংলাদেশ। এবং আমি জানি যে এরকম কন্টেন্ট ওই সময় ইন্ডিয়াতেও হচ্ছিল না বা আশেপাশে কোনো জায়গায় হচ্ছিল না। সো এইদিকে আমরাও পায়োনিয়ার ছিলাম যে এরকম একটা শো, এবং রেডিও ফরম্যাটে আমরা এরকম একটা হরর শো নিয়ে আসা, এটা আমাদের এই সাবকন্টিনেন্টে আর কেউ করেছে কিনা আমার জানা নাই। অন্য একটা রেডিও স্টেশন অন্য একটা দেশের করেছিল, সেটাও 2012 থেকে, আমরা শুরু করেছিলাম 2010 থেকে। সো আমরা এগিয়েছিলাম। এবং এর পরে এটা একটা মানে কি বলবো যে
আপনি তখনই বুঝবেন যখন দেখবেন যে একই জিনিস অনেকে করছে, তখন এটা আসলে একটা কালচারের পার্ট হয়ে যায়, যে অনেকেই প্র্যাকটিস করছে, অনেকেই সেম জিনিসটা করছে। একে একে সব চ্যানেলগুলো যখন করতে শুরু করলো, তারপরে ইন্ডিভিজুয়ালি অনেকে করতে শুরু করলো, তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এখন আমাদের মানে ওই ক্রিটিক্যাল ম্যাচ তো আমরা পার করে গেছি, এরপরেও এই শোটা নিয়ে অনেকে ইন্টারেস্টেড এবং এটা একটা কালচারের পার্ট হয়ে গেছে। আপনার কি ভাইয়া ওই শো এর ইন্ট্রোর কথা মনে আছে, আপনার আইকনিক ইন্ট্রো, যে ইন্ট্রোটা আপনি প্রত্যেকটা শোতে দিয়ে শুরু করতেন? আমার মনে আছে, কিন্তু আমরা হচ্ছে মানে অনেক মানে আমি হয়তো মানে মনে করে বলতে হবে আমার মানে এর মাঝখানে আমি এখন ভূত.com নিয়ে কাজ করছি, সুতরাং ভূত.com আসার পরে আমি আসলে মানে আমি এতগুলো প্রোমো এই পর্যন্ত শুনেছি, এবং ভূত.com তো আসলে 2020 থেকে চলছে, এটারও 6 বছর হয়ে গেছে। সো এটারও এতগুলো প্রোমো বা এতগুলো ইন্ট্রো আমরা শুনেছি যে এখন আসলে মানে ইন্ট্রোগুলো কি ডিফারেন্ট হয়? এটা ইন্ট্রোগুলো ডিফারেন্ট হয়। মানে একটা ইন্ট্রো যদি এখন মনে হতো যে এখন আপনি একটা শো করছেন, এটা ইন্ট্রোটা আপনি কিভাবে দিতেন? মানে আমার কাছে রাসেল স্টাইলে আর কি না, এখন যদি শো আমরা যদি শুরু করি তাহলে ইন্ট্রোটা অনেকটা এরকম ভাবে হবে না। আমার ইন্ট্রো খুব একটা বদলায়নি, হয়তো শো এর ইন্ট্রো বদলেছে, কিন্তু আমার ইন্ট্রো বদলায়নি। আমি মানে সবসময় বলি যে ওয়েলকাম টু ভূত.com, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমি রাসেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন নতুন একটা ঘটনায় যাই, শুরু করা যাক। সেই আইকনিক ভয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। মানে আই ওয়েন্ট ব্যাক টু মাই চাইল্ডহুড, অনেস্টলি, লাইক মাই টিনএজ, যখন আমরা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন ভূত এফএমটা বেশি শোনা হতো, এবং ফ্রেন্ডরা মিলে অনেক সময় একসাথে শোনা হতো, কারণ একা শুনলে ঘুমাতে কষ্ট হতো, মানে ভয় লাগতো যে কখন কি চলে আসে। দ্যাট ওয়াজ আ ভেরি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো ভাইয়া, যখন আপনি এই ভূত এফএম এর পুরো জার্নিটা দিয়ে যাচ্ছিলেন, তখন আপনার কি মনে হচ্ছিল যে এটা কি এত পপুলার হওয়ার পরে অনেক দিন চলবে, নাকি এটা যে কোনো একটা টাইমে বন্ধ হতে পারে? দেখেন, এটা যে অনেক দিন চলবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝেছিলাম। প্রথম দিন বুঝেছিলাম এই কারণে, কারণ আমি এই শোটার আইডিয়ার সময় আরেকটা জিনিস আমি আমার প্রেজেন্টেশনে বলেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনার চাইল্ডহুডের কথা বলছিলেন, আপনার জীবনে গল্প শোনা শুরু হয়েছে কবে? মানে একদম ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে মায়ের কাছে গল্প শুনছেন, এবং তার মধ্যে আপনি দেখবেন আপনার নানি, দাদি অথবা মা, এই তিনজনের একজনের কেউ, বা আপনার বাবা, চাচা, এদের কয়েকজন, মানে আমি যদি ফ্যামিলি মেম্বারটাকে ধরি, এই ফ্যামিলি মেম্বারের কেউ না কেউ কখনো না কখনো আপনাকে একটা ভয়ের ঘটনা বলেছে, আমার আগে বলেছে, আপনি আমার আগে শুনেছেন, ছোটবেলাতে শুনেছেন। তার মানে প্রত্যেকটা মানুষ একটা করে ভয়ের ঘটনা জানে। আমাদের বাংলাদেশে মানুষ হচ্ছে যদি হয় 18 কোটি, তাহলে আমি ধরলাম যে বাচ্চা কাচ্চা বাদ দিয়ে এখানে কমপক্ষে 10 কোটি স্টোরি তো আমি পাবো। এখন 10 কোটি স্টোরি যদি আমি পাই, সবাই যদি আমাকে বিশ্বাস করে সেই স্টোরিগুলো দেয়, তাহলে কতগুলো এপিসোড হবে, আমার জীবন পার হয়ে যাবে, হয়তো আমার পরবর্তী জেনারেশনেরও। সো আমার কাছে তখন মনে হয়েছে যে, এবং 10 কোটি মানুষ কিন্তু একটা করে ঘটনা জানে এরকম না, অনেকের কাছে অনেক ঘটনা আছে, মানে 3-4টা জানে বা 5টা-6টা জানে, এরকমও মানুষজন আছেন। তাহলে এখন চিন্তা করে দেখেন যে এই শো তো আসলে কখনো বন্ধ হওয়ার কথাই না, এবং এটা বাংলাদেশের ফোকলোরের একটা অংশ তো। এবং আপনি দেখেন যে এই শো যখন শুরু হয়েছে, তখন ফেসবুক এসেছে নতুন নতুন, এবং মানুষ তখন লম্বা স্ট্যাটাস দিত না, লম্বা পোস্ট, মানে লম্বা লেখা কিন্তু ওই সময় ফেসবুকে দিয়ে, মানে এটা অনেকটা এখন যেরকম ইনস্টাগ্রামে আমরা ছবি পোস্ট করি, সঙ্গে একটা ছোট্ট ক্যাপশন বা কিছু একটা, ওই রকম ধরনের একটা ফরম্যাট কিন্তু ছিল, বড় লেখা কেউ লিখতো না। মানে আমি যখন শো শুরু করলাম, এই মানুষগুলোই আমাকে তো ইমেল করে ঘটনা পাঠাতে হয়, তারা লিখতে শুরু করলেন, এবং তাদের লিটারেচার যদি আপনি দেখেন, আমি জানি না যে ওনারা জানতেন কিনা যে ওনারা এরকম চমৎকার লিখতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি দেখে খুব অবাক হয়েছি, এই সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, আমার আপনার মতন সাধারণ মানুষ, তারা মানে 10 পাতা, মানে 10 পেজেসের ওপরে অনেক সময় 12-14 এরকম লেখা লিখছেন, এবং একটা ঘটনা বলছেন। এটা কিন্তু আমি শুধুমাত্র প্রেজেন্ট করছি, স্টোরি যে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছেন, এটার পেছনে, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু উনি আছেন, ওনার লেখাটা। এক্স্যাক্টলি। মানে আমি যদি এখন বলি যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে কি যেন একটা আসলো, আমি মনে করলাম ভূত, হবে না তো, কেউ শুনবে না। ডেফিনেটলি এই লেখাটা উনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন, ওটা আমার কাছে পড়ছেন, এবং আমরা কিন্তু সেটা মোটামুটি একই রকমভাবে, মানে মোটামুটি না, মানে পুরোপুরি একই রকমভাবে পড়ি, যে আমি শুরুতেই বলি যে যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। তো এখন তার লিটারেচার কতটা স্ট্রং আপনি দেখেন, এবং আমি মানে যতগুলো প্ল্যাটফর্মে এখন পর্যন্ত গেছে, আমি জানি যে চ্যানেল ওয়ান অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমি বলতে চাই যে এগুলোকে, এই লিটারেচার বা এই স্টোরিগুলোকে আমাদের
সাহিত্যের অংশ করেন, কারণ এটা আমাদের কালচারের পার্ট, এটা আমাদের ফোকলোরের পার্ট। এক্স্যাক্টলি। সো এগুলোকে আসলেই কিভাবে একসাথে করে এগুলোকে একটা আর্কাইভ করা যায়, এই ব্যাপারটার উপরে আমাদের মনোযোগ দেওয়া উচিত। মানে এটা ভূত.com হোক বা অন্য কিছু হোক, সেটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে এতগুলো মানুষ এখন পর্যন্ত এই 16 বছর ধরে স্টোরি শুনিয়ে যাচ্ছে, এইগুলো আসলে আমাদের আর্কাইভ করা উচিত। 100%। মানে আমিও আপনাকে স্টোরিও পাঠিয়েছিলাম, 2-3 বার হয়তো পাঠিয়েছিলাম, আমার লিটারেচার লেভেল মনে তো ভালো ছিল না, এই কারণে পড়া হয়নি। তো আলটিমেটলি এখন আপনাদের শোটা যে বন্ধ হলো, ভূত এফএমটা যেটা রেডিও ফুর্তিতে হতো, এটা কি ইন্টেনশনাল ছিল নাকি কোনো একটা রিজন ছিল এটা বন্ধ হওয়ার পিছনে? না, এরকম কিছু না। আর আমি এটা নিয়ে আসলে, এটা আমার খুব ইমোশনাল একটা জায়গা। আমার মনে হয় যে এইটা নিয়ে কথা আমরা স্কিপ করে যাই আমরা। হ্যাঁ, আমি ভাবলাম যে এটা কি আমাদের রেডিওটা যে এখন ওয়ার্ল্ডে বা বাংলাদেশে অতটা প্রমিনেন্ট না একটা সময় যা ছিল, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে উঠছিলাম তখন। এখন তো রেডিও তো তেমন পপুলার নেই, তখন তো অনেকগুলো চ্যানেল ছিল, ইট ওয়াজ ভেরি পপুলার। এটা কি ওয়ান অফ দ্য রিজনস? যদি না, আমি শুধু বলি যে কেন আমি মানে আমি বরং অন্যভাবে বলি। আমি বলি যে কেন আমরা আসলে অনলাইনে বা আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিলাম। প্রশ্নটা একটু আমি মানে উত্তরটা একটু আমি অন্যভাবে দেই। সেটা হচ্ছে আমরা দেখলাম 2020-এর দিকে, বিশেষ করে যখন কোভিড আসছিল, তারপরে তো অবশ্যই, তার আগে আমি টের পাচ্ছিলাম আস্তে আস্তে যে মানে আমাদের যে এমনিতে আমাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স ধীরে ধীরে স্লোলি ওরা হচ্ছে ডিজিটাল কনজিউমার হয়ে যাচ্ছিল। এটাই আমার প্রশ্ন ছিল। এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন যে আমি দেখতাম যে মানুষজন আসলে এখন করছেটা কি, মানুষজন এখন করে কি। আপনি যখন মানে 2008 বা 10-এর দিকে বা মানে 15 পর্যন্ত আপনি যখন গাড়িতে চড়তেন, তখন আপনি কি করতেন? আপনি বাইরে দেখতেন গান বাজছে, রেডিও শুনছেন, হ্যাঁ, একটা ফোন কল আসলে করলেন, আবার রেখে দিলেন। আর এখন আমাদের গাড়ি চড়ার প্যাটার্ন হচ্ছে রেডিওর মতো বাজছে, কিন্তু আমরা দেখছি, স্ক্রল করছি। তার মানে আমার তখন মনে হচ্ছিল যেই ডিভাইসটা আমাকে সবচেয়ে বিজি রাখছে, সেই ডিভাইসেই আমাদের প্রেজেন্স থাকা উচিত। এক্স্যাক্টলি। যে আমি এইরকম একটা জায়গা থেকে আমি মনে করলাম, এবং আমি ফিল্মের স্টুডেন্ট। অনেক আগে আমার প্রফেসর আমাকে একটা কথা বলেছিলেন, যে মানে উনি প্রথম দিন ক্লাসে এসে আমাকে একটা অদ্ভুত কথা বললেন, আমি খুব অবাক হলাম। উনি বললেন যে এই বড় স্ক্রিনটার কথা তোমরা ভুলে যাও। পকেট থেকে মোবাইল বের করে বললেন যে তোমরা যখন ফিল্ম বানাবা বা আর কয়েক বছর পরে দেখবা যে সমস্ত ফিল্মের দুনিয়াটা এটার মধ্যে চলে আসছে। সো এটাকে চিন্তা করো, মোবাইলটাকে চিন্তা করো। সো আমার মনে হলো যে আমরা সেটাই করি, এবং 2020-এ আমরা স্বাধীনের সাথে আমাদের এই ভূত.com-এর যাত্রা শুরু করি, এবং মানে উইদিন 9 মান্থস আমরা 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাই। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে ইট ইজ ওয়ার্কিং। এবং এরপরে আমার মনে হলো যে, এবং আমি আসলে সত্যি কথা বলতে যে একটা ওটিটিতেই আমি কাজটা করতে চেয়েছিলাম। একটা সময় আমার মনে হয়েছিল যে আসলে অনেকেই বলে যে মানে এটা লিসেনাররা সবসময় আমাকে বলতো, ভাই ইউটিউবে আসেন, সবাই ইউটিউবে দেয়, আপনি কেন দিচ্ছেন না। আমার না হঠাৎ করে আমি জাস্ট এইটা না ওইরকমভাবে খুব কনসিয়াসলি করেছি এটা বলা যাবে না। 2024-এর জুন জুলাইয়ের দিকে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ইউটিউবে নতুন শো দেওয়া শুরু করি। তারা কিন্তু আমরা ইউটিউবটাকে ফেলেই রেখেছিলাম যে ইউটিউবে আমরা এরকম কোনো কিছু করব না। তো তারপরে হচ্ছে 2025-এরই অগাস্ট থেকে বোধহয় আমরা শুরু করলাম আমাদের ইউটিউবে, এবং 2026-এর শুরুতে এটা হয়ে গেল 1 মিলিয়ন। না, 2025-এর শুরুতেই, মানে কয়েক মাসের মধ্যে এটা 1 মিলিয়নে চলে গেল, এবং 2026-এ এসে আমরা 2 মিলিয়ন হলাম। এবং আমি দেখলাম যে এটা আসলেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। এবং তখন আমরা ভাবলাম যে ইয়েস, আমরা ইউটিউবের সাথে কাজ করছি, বাট আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আপনি দেখেন না যে পলিসির কারণে আজকে বলতে পারে যে আমরা আসলে ভিডিও ছাড়া অডিও পডকাস্ট ইউটিউবে রাখবোই না, তখন আমরা কি করব? সো দেন আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট, এই তো 1.5 মাস আগে আমরা আমাদের লঞ্চ করলাম ভূত.com-এর নিজস্ব ওয়েবসাইট, এবং সেখানে আমরা একটা অন্য ভুবন নামের সেগমেন্ট, প্রিমিয়াম সেগমেন্ট একটা তৈরি করলাম, যাতে করে আমরা আমাদের শোটা ইন ফিউচার যদি কখনো প্রয়োজন হয় আমাদের মতো করে করতে পারি। একই সাথে এটা একটা ফোরাম, যেই ফোরামে আমরা নতুন যারা হরর কন্টেন্ট ক্রিয়েটার, যারা এই সমস্ত বিষয় নিয়ে ভয় নিয়ে কাজ করতে চায়, তাদের একটা ফোরাম তৈরি করতে পারি। তার কথা বলবে, আইডিয়াস শেয়ার করবে। মনে করেন যে এটা একেবারেই অন্য কোনো কারণে না। ধরেন যে মানে আপনি একজনকে চেনেন যিনি আসলে হরর একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে চায়, তাকে গ্রুমিং করা, তাকে সুযোগ করে দেয়া,
একটা প্ল্যাটফর্ম আর কি। একটা প্ল্যাটফর্ম, এবং এটা পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা যাচ্ছি ইন্ডাস্ট্রি যদি বড় হয় তাহলে সেই ইন্ডাস্ট্রি বড় হবে, সেই ইন্ডাস্ট্রি হবে মেইন স্ট্রিম। আমার কাছে মনে হয় এটা। দেখেন, আমাদের কিন্তু সিনেমার চাইতে বিজ্ঞাপনের ইন্ডাস্ট্রি হচ্ছে বড়, সো ওটা মেইন স্ট্রিম। 100%। ইন্ডিয়াতে কিন্তু এর চাইতে বেশি বিজ্ঞাপন তৈরি হয়, কিন্তু সিনেমা ভূত এফএম স্টার্ট করার স্টোরি থেকে যেটা বুঝতে পারলাম যে আপনার অডিয়েন্স পার্সপেক্টিভ খুব ভালো, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স। তো এখন আমরা যদি আবার একটু আগে ফিরে যাই, মানে আপনার ওই ভূত এফএম চলাকালীন সময়ে তখনের কি এমন কোনো স্টোরি আছে যেটা আপনার কাছে মনে হয়েছিল যে এটা ভেরি ইউনিক, বাট ইউ আর কনভিন্সড যে দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? এরকম স্টোরি আছে দুই রকম। একটা হচ্ছে যে ইউনিক তো অবশ্যই। আমি একদিন এই যে আপনার এই যে একটা মনে করেন যে এই ঘরের মধ্যে আমি প্রথমে যখন একটা স্টোরি পেতাম তো আমার ইমেলে আসতো। ইমেইলের পরে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আবার ফোন করে ওনার কাছে স্টোরিটা ওভার দ্য ফোন শুনতাম। শোনার পরে আবার তাকে আবার ডাকতাম স্টুডিওতে। ডাকার পরে সবাই মিলে বসে আবার একসাথে তার স্টোরিটা শুনতাম। শোনার পরে যদি মনে হতো যে ওনার স্টোরিটা আসলে কোথাও একটু ঝামেলা আছে, তাহলে আমরা বলতাম যে ভাই খুবই সরি, আপনি বাসায় চলে যান, আমরা আপনার এই শোটা বড় আজকে আপনি কথা না বলেন, এরকম কিছু একটা। আর যদি মনে হয় যে না ভালো হচ্ছে তাহলে আমরা তাকে শোতে দিতাম। তো এরকমই বসে আছি, ধরেন যে আমি এখন বসে আছি, আপনি হচ্ছেন আমার গেস্ট এবং আপনি আমাকে আপনার স্টোরিটা বলেছেন। আর ক্যামেরার পেছনে ভাইয়ারা, ওনাদের মধ্যে থেকে একজন হঠাৎ করেই রুমে ঢুকছেন। ঢোকার পরে আপনাকে দেখে, আপনি এসছেন কুড়িগ্রাম থেকে, আর না আপনি এসছেন সেন্ট্রাল রোড থেকে, ভূতের গলি, আর যিনি ঢুকছেন তিনি এসছেন কুড়িগ্রাম থেকে। আমি ওনার স্টোরি জানি, যেহেতু আমি ফোনেও শুনেছি আবার পড়েওছি, আমি ওনার স্টোরিও জানি। উনি ঢুকে আপনাকে বললেন, ভাইয়া আপনি তো আপনার ওই ঝামেলাটা না, আপনি বাসায় নারকেল গাছ নিয়ে, আপনাদের বাসার ছাদে যে নারকেল গাছটা আছে ওইটা নিয়ে বলবেন, তাই না? মানে কিভাবে সম্ভব এটা? ইট ইজ ইম্পসিবল, কারণ দুজনকে আমি আলাদাভাবে ডেকেছি। আমি যে বলছি আপনি ওনার ঘটনা জানেন কীভাবে, বলছে আমি আপনার ঘটনা জানি, বলবো? আমি বললাম যে না, একদমই বলবেন না, আমার ঘটনাটা কি জানেন আপনি। মানে এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপার যে উনি সবার ঘটনা বলে দিচ্ছেন, তারপরে কয়েকজন যে ওনার সাথে আবার ওই রুম থেকে বের হয়ে বাইরে যেয়ে কথা বলছে এবং ওরা বলছেন যে উনি সত্যিই ঘটনা বলে দিচ্ছেন, ওনাদের ঘটনা বলে দিচ্ছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা আপনি কীভাবে পেরেছেন। তো উনি বললেন যে আমি একদিন বাসায় প্রাইভেট পড়ে ফিরছিলাম আর কি, টিউশনি করে নাকি প্রাইভেট পড়ে, আমার এখনও মনে নেই, অনেক দিন আগের ঘটনা। ফিরছিলেন, হঠাৎ করে উনি ওনার বাসাতে যাওয়ার সময় একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তো কবরস্থানের পাশ দিয়ে উনি ওনার বাসায় যাচ্ছেন, এই সময় উনি হঠাৎ দেখলেন যে কবরস্থানের ভেতরে একটা মানুষ, এবং সে হঠাৎ করে হাত বাড়িয়ে বলছে কি, ভাত খাওয়াবি, আমার ক্ষুধা লাগছে। এটা শুনে ওর হঠাৎ করে কি মনে হলো, সে বাসা থেকে ভাত নিয়ে এসে ওই লোকটাকে খাওয়ালো, এবং পরের দিনও দেখলো যে ওই লোকটা ওইভাবেই দাঁড়িয়ে আছে এবং সে ক্ষুধার্ত। সে পরের দিনও বাসা থেকে ভাত নিয়ে এসে ওই লোকটাকে খাওয়ালো। তারপর থেকে সে রিয়েলাইজ করলো সে অনেক কিছু বুঝতে পারছে, তার ভেতরে কোনো একটা চেঞ্জ আসছে, মানুষ কি ভাবছে বা কোথায় কি হচ্ছে, এরকম অনেক কিছু সে বুঝতে পারছে, টের পাচ্ছে। এবং সে বলছে যে এটা যে কীভাবে হয়েছে, কেন হয়েছে, আমার কোনো আইডিয়া নাই, বাট এটা হয়েছে। অ্যান্ড এই ঘটনা যখন কেউ বলে তখন কেমন লাগে। এবং এই যে পৃথিবীতে আমরা যে সুপার ন্যাচারাল কোনো কিছু বিশ্বাস করি না, যে এরকম কোনো কিছু থাকতে পারে বা এরকম কোনো কিছু, যখন আপনি দেখবেন যে একজন আরেকজনের, আচ্ছা থট রিডিং বলছেন, থট রিডিংয়ের বাইরেও তো আরও অনেক কিছু আছে। মানে এই জিনিসটা, মানে আপনার ব্রেনের মধ্যে একটা মানুষ ঢুকে পড়তেও পারে, ঠিক আছে, কিন্তু এর বাইরেও এমন এমন কিছু প্রমাণ পেয়েছি যে আপনার ব্রেনের ভিতরে ঢুকে যদি আপনার ভেতরের সব কিছু পড়েও ফেলে, তারপরেও কিছু কিছু জিনিস যেটা আপনার অতীত, যেটা আপনার ভবিষ্যৎ, এটা তো বলা সম্ভব না, এটা তো বলতে পারছে। অ্যান্ড তখন আমার মনে হয়েছে যে মানে এটা আসলেই মানে এটা নর্মাল না। এবং ওই মুহূর্তেই আমি যেটা চিন্তা করেছি যে এইটা নিয়ে বেশি ভাবা যাবে না, তাহলে এইটা নিয়ে বেশি দূর আমি এগোতে পারবো না। মানে এটা নিয়ে যদি বেশি ভাবি তাহলে আসলে আমি নিজেই এলোমেলো হয়ে যাব। সো আমি এখন, আপনি যেরকম এই শোটার হোস্ট, আমি ঠিক ওইভাবে যে মানুষগুলোকে নিয়ে এসে তোমরা তোমাদের মতন করে বলো বা আপনারা আপনাদের মতো করে বলেন। আমার কাজ হচ্ছে স্টোরিটাকে আমি হচ্ছে যখন পড়ি তখন আমি ভাবি যে এই স্টোরিটা আসলে মানুষের কেমন লাগবে বা আপনার কেমন লাগবে সেটা ভেবে আমি পড়ি। এবং আমি ওটা মনে হয় এতদিন করতে করতে একটু বুঝিও যে ওইটা হচ্ছে এই স্টোরিটা ভালো লাগবে আপনাদের, সুতরাং এই স্টোরিটা সিলেক্ট করা উচিত। এইভাবেই কাজটা করছি এখন। অ্যাজ আই সেড, যে অডিয়েন্স পারসেপশন আপনি খুব ভালো বোঝেন। একদম। তো এটা ছাড়া আপনি বললেন যে দুইটা ঘটনা, এটা একটা ছিল, আরেকটা ঘটনা হচ্ছে মানে একজন ডক্টর এসেছিলেন আমার শোতে এবং তিনি বলেছিলেন যে তার
মানে মার কাছে একটা স্টোরি ছিল। তো এই স্টোরিটা উনি যখনই কাউকে বলতেন তখনই সে অসুস্থ হয়ে যেত, মাঝখানে সেন্সলেস হয়ে যেত মানে স্টোরিটা বলতে 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 স্টোরি। আমি জানি না এই স্টোরিটা হয়তো আপনার কাছে খুবই মানে সাধারণ লাগবে, কিন্তু আমি যখন শুনেছিলাম আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। তো যখনই এই স্টোরিটা সে বলতে শুরু করতো তখনই তার কাছে খুব অস্বস্তি লাগতো, মানে মানে তার মা যে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে কেন, ব্যাপারটা কি, এবং আসলেই সেন্সলেস হয়ে যেত। তো উনি টিচার ছিলেন, উনি একদিন ভাবলেন যে আজকে আমি এই স্টোরিটা একজনকে না বলে পুরো ক্লাসরুমে বলবো, দেখি কি হয়। এবং ক্লাসরুমে যখন উনি স্টোরিটা শুরু করলেন তখন দেখলেন আসলেই কর্নারের একটা মেয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এবং আমি তখন জিজ্ঞেস করি যে স্টোরিটা কি। উনি তখন বলছে স্টোরিটা মা তারপর থেকে আর কোনোদিন বলেননি, কারণ এই স্টোরি বলার পরে যখন উনি বুঝতে পারলেন যে শুনে সেই অসুস্থ হয়ে যায়, তারপর থেকে উনি স্টোরিটা বলা বন্ধ করে দিয়েছেন। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। এবং উনি যখন বলছিলেন আমি ওনাকে দেখে বুঝেছি। আমি তারপরে অনেকবার ওই ডক্টরের সাথে আমার দেখা হয়েছে, এবং আপনাদের এইখানে হয়তো অনেকেই আছেন যার সাথে দেখা হয়, কারণ উনি এমন একটা প্রমিনেন্ট জায়গাতেই আছেন। উনি এটা ভুল বলেননি আসলে। আমি মানে বুঝেছিলাম যে আসলেই এইরকম একটা ঘটনা ঘটছে। আপনি বলেন না যে মানে মানে যে ঘটনাটা খুব ইউনিক, এটা ইউনিক, মানে একেবারেই ইউনিক, এবং যে স্টোরিটা বলাই সম্ভব না সেরকম একটা স্টোরি। এবং আপনি যদি বলেন যে ছোটোখাটো ভয়ের ঘটনা যেগুলোকে আমাকে খুব অবাক করেছে এবং বারবার মাথার মধ্যে অনেকবার ঢুকে গেছে, ধরেন আপনি গুলশানের রাস্তায় রিক্সাওয়ালাকে, আপনি একজন রিক্সাওয়ালার ঘটনা এটা, রিক্সাওয়ালা আপনাকে উঠিয়েছে এবং রিক্সাওয়ালা চালাচ্ছে রিক্সা, আপনি বারবার করে বলছেন ভাই এরপর ডানে যান, রিক্সাওয়ালা দেখছেন যে ডানে যেতে পারছেন না, যতবারই ট্রাই করছেন ডানে আর রিক্সা ঘোরে না, ব্রেক করে আবার চেষ্টা করেন কিন্তু ডানে রিক্সা সোজা যায়, কিন্তু রিক্সা ডানের ওই গলিতে ঢুকছে না। স্টোরি এইটুকুই। কিন্তু আপনি যখন রাস্তায় কোনো রিক্সায় যাবেন, ওই রাস্তা দিয়ে যখন রাস্তার নাম্বারটা আপনি জানবেন, তখন আপনি বুঝবেন যে এই গলিটা সেই গলি যেখানে ডানে ঢোকা যায় না। খুব অদ্ভুত কিন্তু, এবং এখানে কিছু একটা থাকে। এয়ারপোর্ট রোডে যতবারই আপনি যাবেন ততবারই আপনার মনে হবে যে প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হয় কেন, আর প্রতিদিন আর এত মানুষ, এত ড্রাইভার কেন দেখেছে যে এখানে একটা বৃদ্ধা পার হয়ে যায়, এবং সেই কারণেই রাতের বেলায় এত অ্যাক্সিডেন্ট হয়, এরকম যখন বলেছে। আপনার উত্তরার ওই রাস্তা দিয়ে যে আপনার এয়ারপোর্টের রাস্তা দিয়ে যেতে তো বারবার তখন ভয় লাগার কথা। যে তো এই জিনিসগুলো আমাকে মানে ছোটো ছোটো এরকম অনেক কিছু আছে যে এটা কিন্তু মানে এখন খুব নর্মাল লাগছে, বাট আমি যখন প্রথম শুনেছিলাম যে আপনি ড্রাইভ করছেন, আপনার পেছনের সিটে আপনি বুঝতে পারছেন কেউ একজন আছে, আপনি ঘাড় ঘুরিয়ে দেখলেন যে পেছনের সিটে কেউ আছে, কেউ নাই, কিন্তু রিয়ার ভিউ মিররে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে কেউ আছে। এটা অনেকবার তারপরে বিভিন্ন সিনেমায় হয়তো ব্যবহার করছে, আপনার কাছে নতুন লাগে, মানে নতুন লাগে না, কিন্তু তখন খুব নতুন ছিল, ব্যাপারটা খুবই নতুন ছিল। তো এটা কি মানে অনেক মানুষ একই এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এবং বাড়িধারার কোনো একটা রাস্তায়, মানে ওই যেটা হচ্ছে আপনার রেল লাইনের পাশ দিয়ে যেখানে ঢুকতে হয় আর কি, ওই জায়গাটায় আপনি যখন দেখবেন যে আপনি ওই রাস্তা দিয়ে ঘুরে এসে আপনি ইউটার্ন নিয়ে এদিকে যাবেন, কিন্তু ওখানে একটা লাশ পড়ে আছে, আপনি যেতে পারলেন না। হ্যাঁ, মানে কিন্তু গার্ডটার সব কিছু নর্মাল, কিন্তু আপনি দেখছেন যখন একটা লাশ পড়ে আছে, বা আপনি ঘুরেও আসলেন, আপনি দেখলেন সামনে লাশ। এইরকম ঘটনা অনেকে শেয়ার করেছেন আমাদেরকে, মানে ওই একই লোকেশনে। হ্যাঁ, তো এটা এখন আপনি তাহলে কি বলবেন? মানে জিনিসটা খুব অদ্ভুত না, মানে খুবই অদ্ভুত। এবং এয়ারপোর্টেরটা সবচাইতে বেশি, এবং এয়ারপোর্টের ওইটা নিয়ে অনেকেই বলতেন যে আমিও দেখেছি। যখন মানে বলতাম কোনো স্টোরি, আমাদেরও ঘটেছে, মানে রেসপন্স আসতো, একই ঘটনা বারবার ঘটতো। মানে কোন লোকেশনগুলোতে এই টাইপের স্টোরি বেশি ঘটেছে আপনাদের শোতে আসা লোকদের? আমাদের মানে ঢাকা শহরে, আমরা যত ঢাকা শহরের কথা যদি বলি, আপনি যে লোকেশনটার কথা বললেন বাড়িধারা, এই লোকেশনটা আমিও চিনি, আমিও অনেকবার গিয়েছি। আমার সাথে এরকম ঘটেনি, বাট অনেকবার গিয়েছি এবং রাতের দিকে গিয়েছি, হয়তো সাথে মানুষ ছিল এই কারণে হয়তো তেমন কিছু না। এটা তো হচ্ছে আপনার মানে কি বলবো, যে আমার মনে হয় কি যে মানে এই জায়গাটা যে এরকম সেটা না, মানে আমার মনে হচ্ছে মানুষটা ফ্যাক্টর, এবং মানুষটা মানে ও হয়তো মানে উনি হয়তো ওই দিন বাড়িধারায় গেছেন, সামহাও বাড়িধারায় গেছেন, মানে উনি ওখানে দেখেছেন, উনি যে অন্য জায়গাতেও দেখতে পারতেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু আমার যেটা হচ্ছে যে ঢাকা শহরে বাড়িধারার এই স্টোরি আমি যতটা বেশি শুনেছি, আমি বললাম যে এয়ারপোর্টে অনেক বেশি শুনেছি, লালবাগে অনেক বেশি শুনেছি, ধানমন্ডির কিছু কিছু জায়গায় অনেক বেশি শুনেছি। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে ঢাকা শহরের এই জায়গাগুলোতে বা এই পয়েন্টগুলোতে
হয়তো অনেক বেশি স্টোরি এরকম ঘটে পুরান ঢাকার অনেকগুলো রাস্তা আছে যে রাস্তাগুলোতে এরকম ধরনের ঘটনা আমরা বারবার শুনি। তো মানে যেই জায়গাগুলো একটু পুরনো সেই জায়গাগুলো নতুন জায়গার মধ্যে ধানমন্ডি এবং এয়ারপোর্ট। মোহাম্মদপুরের অনেক স্টোরি আছে, মোহাম্মদপুর, লালমাটিয়া এদিকের অনেক স্টোরি আছে, কিন্তু ধানমন্ডির স্টোরি কোনো শেষ নাই। ধানমন্ডির একটা স্টোরির কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যে একটা বাসা, যে বাসায় কখনোই ভাড়া হয় না, সব সময় বন্ধ থাকে এবং কেন মানুষ থাকে না কেউ জানে না, এবং জিজ্ঞেস করলেও কেউ কিছু বলতে পারে না। সো ধানমন্ডি তো আমরা অনেকবার গেছি। হ্যাঁ, তো এটাই জিনিসটা এরকমই। এমনকি ধানমন্ডি লেক নিয়েও অনেক স্টোরি আছে। আমি বসুন্ধরার ব্যাপারেও শুনেছি যে এরকম অনেক বসুন্ধরার ব্যাপারে আছে, অনেক স্টোরি আছে। তো মানে বাংলাদেশের বাইরে এরকম শোনা স্টোরি কি আছে? প্রচুর। মানে বা ঢাকার বাইরে আগে যাই। ঢাকার বাইরে দিয়ে প্রথমে শুরু করি। ঢাকার বাইরে খুলনা থেকে আমরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর স্টোরিগুলো পাই, কেন আমি জানি না, বাট খুলনা থেকে প্রচুর ভয়ঙ্কর স্টোরি পাই। এরপরে পাই হচ্ছে আপনার রাজশাহী থেকে, চিটাগং থেকে, অ্যান্ড মানে এই জায়গাগুলো খুবই অন্যরকম। মানে খুলনা থেকে এরকম কোনো ঘটনা আছে যেটা মানে খুব আপনার ইউনিক লেগেছে বা মনে রয়েছে এরকম? আমার ওভাবে আলাদাভাবে তো মনে এখন আর থাকে না, কিন্তু খুলনা থেকে আমি সবচেয়ে বেশি স্টোরি পাই, এবং খুলনার স্টোরি খুব জনপ্রিয় হয়েছে বা মানুষজন খুব পছন্দ করেছে, এটা আমি বুঝি। এবং এখনো পর্যন্ত খুলনার কোনো স্টোরি আসলে কি যেন হয়, মানে কিভাবে যেন সবাই খুব পছন্দ করে ফেলে। ঠিক একইভাবে লন্ডন থেকে যখন আমরা কোনো স্টোরি পাই, হ্যাঁ, কোনো সাবওয়ে স্টেশন বা এরকম টাইপের কোনো একটা জায়গা থেকে আমরা যখন পাই, সেই স্টোরিগুলো খুব অন্যরকম হয়। লন্ডনের স্টোরিগুলো খুব ইউনিক। জার্মানির একটা স্টোরি আমি শুনেছিলাম, যে স্টোরিটা আমার এখনও মনে পড়ে। যে স্টোরিটা হচ্ছে একজন ডক্টর আমাকে শুনিয়েছিলেন, একজন মৃত্যু পথযাত্রী, তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এবং সেটা খুবই অন্যরকম। মানে সে ওই অপারেশন থিয়েটারে, পরে উনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু অপারেশন থিয়েটারে হঠাৎ করে তিনি বুঝতে পারছিলেন, মানে হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন এবং অপারেশন হচ্ছে, এবং তিনি দেখতে পাচ্ছেন সবকিছু, যে অপারেশন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এবং চেষ্টা করতেছে, মাঝখানে নাই, উনি আবার চেষ্টা করছে, হঠাৎ করেই উনি আবার হচ্ছে একটা সময় আবার ওইখানে ফিরে গেলেন। তো এটা অনেক সময় হয় কি, যে অনেক সময় এটা আমি পরে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ না, আমি যে ব্যাখ্যাটা শুনেছিলাম যে অনেক সময় আমাদের সোল বাইরে লিভস আওয়ার বডি অ্যান্ড দেন ইট কামস ব্যাক। সো এই জিনিসটা যদি রাস্তা চিনে ঠিকঠাক মতো আসতে পারে তো আপনি বাঁচলেন, না যদি না আসতে পারে তাহলে ঝামেলা আছে। তো এরকম কিছু হতে পারে, ব্যাখ্যা অনেক রকমের হতে পারে, কিন্তু আমরা আমাদের সাথে যদিও ব্যাখ্যা দেই না, কিন্তু এই জিনিসগুলো আমি হচ্ছে মানে হঠাৎ করে জিজ্ঞেস করেছিলাম, অনেকে আমাদের বলল যে এটা মানে এরকম ধরনের ব্যাপার স্যাপার নাকি অনেকেই মানে এটার সাথে পরিচিত। আমি ছিলাম না পরিচিত, আমি জাস্ট শুনেছি তখন প্রথমবারের মতো তাদের কাছ থেকে। এটা বেশ ইন্টারেস্টিং যেটা বললেন, যে এটা মুভিতে আমরা দেখি ইউজুয়ালি, যে দেখতে পাচ্ছি যে তার এটা জার্মানির একটা স্টোরি, এবং একজন আমার এখনো মনে আছে, উনি একজন হি ওয়াজ আ ডক্টর, বাংলাদেশি ডক্টর। এবং আপনার হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনি যেহেতু বাইরের ঘটনা বললেন, নোম্যান্স ল্যান্ডের অনেক ঘটনা আছে। নোম্যান্স ল্যান্ড বলতে আমি বলছি আপনি প্লেনে যাচ্ছেন, এই সময় মানে পাইলটদের অনেক ঘটনা আছে। মনে করেন যে হজের ফ্লাইট করে আসছেন, যাওয়ার সময় সবাই ছিলেন, ফেরার সময় কেউ নাই, তখন হঠাৎ করে দেখছেন যে সিটে, মাঝামাঝি সিটে একজন মানুষ বসে আছে, থাকারই কথা না, কেউ নাই, কিন্তু মাঝামাঝি উনি জানেন যে কোনো প্যাসেঞ্জার উঠবে না, বাট হঠাৎ করে উনি দেখছেন কোনো একটা এয়ারলাইন্সের ঘটনা বলেছেন, আমি বলবো না এয়ারলাইন্সের নামটা, বাট উনি দেখছেন যে ওইখানে একজন মানুষ বসে আছে জানালার পাশে, এখানে কারোর কোনো প্যাসেঞ্জারই থাকার কথা। উনি দৌড়ে গিয়ে আবার দেখেছেন যে যারা হচ্ছে কেবিন ক্রু আছেন তারা কয়জন আছেন ভেতরে, সবাই ভেতরে আছেন, কারণ মানে মানুষ নাই, সার্ভ করার তো কেউ নাই। এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল, যে মানে পুরো ফ্লাইটের মধ্যে কারো থাকার কথা না, কিন্তু একজন বসে আছেন। এখন মানে এই টাইপের স্টোরি কি আরো আপনার কোনো কিছু আছে? এই দুইটা তো খুবই ইউনিক স্টোরি, আমি তো শুনি নাই কোনোদিন। ইজ দেয়ার এনিথিং এলস লাইক দ্যাট? মানে আমার কাছে মনে হয় যে মানে স্টোরি তো আসলে কোনো শেষ নাই। স্টোরি আমি আপনাকে শেষ একটা স্টোরি বলি। আপনি বুঝেই বলছেন যে কোনগুলো আসলে অ্যাকচুয়ালি ভেরি ইউনিক এন্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, এরকম কিছু যদি লাস্ট একটা স্টোরি বলি, সেটা এটাও ডক্টর, মানে ডক্টরদের স্টোরি সবসময় আমাদের কেন যেন সবাই খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। একজন ডক্টর একটা ক্লিনিকে অনেক
বেশি পারিশ্রমিকের বিনিময়ে মানে 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 যেটা উনি পাবেন সেটা মোটামুটি খুব ভালো। তো উনি ওনার নিজের হসপিটাল থেকে 7 দিন ছুটি নিয়ে ওই হসপিটালে জয়েন করছেন, মানে ওই হসপিটালে ওই 7 দিনের কাজটা করে দিচ্ছেন। কোনো একজন ডক্টর ওখান থেকে চলে যাবেন, উনি ওই 7 দিন কাজ করবেন, কিন্তু যেহেতু ওনারা ঝামেলায় পড়েছেন সুতরাং বেশ রেমুনারেশনটা বেশ বড় অঙ্কের। সো উনি রাজি হয়ে যান। উনি রাজি হয়ে যেয়ে ওই হসপিটালে যান এবং ওই হসপিটালে একদিন উনি হচ্ছে সব কিছু দেখে টেখে ওনার নিজের রুমে রেস্ট নিচ্ছেন। অ্যান্ড ওই সময় উনি হঠাৎ করে শুনছেন, খুব ছোট্ট হসপিটাল, হঠাৎ করে শুনছেন যে কলাপসিবল গেটে কেউ নক করছে, বারবার করে কেউ একজন নক করছে। তো উনি প্রথমে জিজ্ঞেস করছেন যে, উনি প্রথমে নার্সকে ডাকছেন, কেউ আসে না। উনি তারপরে হচ্ছে আশেপাশের অন্য ডাক্তারদের কেউ আসে কিনা এটা খোঁজ নিচ্ছেন, কেউ নাই, কাউকে ডেকে পাচ্ছেন না। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি নিজেই গিয়ে আসলে দেখবেন যে কে এসছে, কারণ এই ঝড় বৃষ্টির রাত, ঝড় বৃষ্টি হচ্ছিল, এখানে কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে এবং সে সাহায্য চাচ্ছে, ঢুকতে চাচ্ছে। তো উনি কলাপসিবল গেটের ওখানে যেয়ে দেখেন যে একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে কোনোভাবে বৃষ্টির মধ্যে আগলে রেখে একটা বাচ্চাকে নিয়ে এসছেন ট্রিটমেন্টের জন্য। ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে বাঁচান, আমার বাচ্চাটা মনে হয় বাঁচবে না, প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। উনি তাড়াতাড়ি কলাপসিবল গেট খুলে ওই মহিলাটাকে ভেতরে নিয়ে আসেন। ভেতরে নিয়ে এসে তারপরে হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে যান। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে শোয়াতে বলেন ওইখানে, এবং শোয়াতে বলে উনি বাচ্চাটাকে পরীক্ষা করেন যে বাচ্চাটা কী হচ্ছে। বাচ্চাটা টাওয়েলের মধ্যে পেঁচানো অবস্থা ছিল, টাওয়েল খুলে উনি বাচ্চাটাকে আগে দেখছেন, টেম্পারেচার, পালস, হ্যান ত্যান যা কিছু দেখতে হয় এগুলো দেখছেন। দেখে উনি বলছেন যে আপনার বাচ্চার অবস্থা তো, পাশে দেখে যে মা নাই। তারপরে উনি বলেন যে মা গেল কোথায়। উনি এরপরে সমস্ত হসপিটাল খুঁজে বেড়াচ্ছেন। ওই রুম থেকে যখন ইমার্জেন্সি রুম থেকে যখন বের হয়েছেন তখনই গাড়ির সাথে দেখা, স্যার কী হয়েছে স্যার কি বলে, এই একটা মহিলা ছিল, বাচ্চা নিয়ে আসছে, মহিলা কই? তো উনি বলছেন কই বাচ্চা কোথায়, কই কোনো মহিলা তো ঢোকে নাই স্যার। তো আমি তো গেটেই ছিলাম। বলছে আর তুমি গেটে ছিলাম, তোমাকে অনেকবার ডাকছি, তোমার কোনো গার্ড টার্ড কোনো কিছু নাই, নার্স নাই কেউ। বলছে নার্স স্যার সব তো নার্স স্টেশনে আছে, আপনি যেয়ে দেখেন স্যার সবাই বসে আছে, কোনো বাচ্চা কেউ তো এখানে ঢোকে নাই। বলছে না, একটা মহিলা একটা ছোটো বাচ্চা নিয়ে ঢুকছে না, আমি নিজে গেট খুলে দিয়েছি স্যার, আমি পুরো সময়টা গেটে ছিলাম, কেউ এরকম ঢোকে নাই। তারপরে কি তাহলে ওইটা কি? ওখানে ওকে ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে ওইটা কি, যে দেখছে বাচ্চাও নাই, জাস্ট টাওয়েলটা পরে আছে এবং টাওয়েলের একটা কর্নারে একটু রক্তলোর মতন কিছু একটা লেগা আছে। এবং সে প্রচণ্ড ভয় পেয়ে তখন আর কোনো কথা না বলে তার রুমে চলে যায়। পরের দিন সকালবেলা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সে যায় হচ্ছে ওই এলাকার মসজিদের হুজুরের কাছে। হুজুরকে নাকি স্টোরিটা উনি এইভাবেই শেষ করেন। হুজুরকে যখন বললেন কালকে রাত্রে আমার সাথে এইটা ঘটেছে, হুজুর বললেন কি, এরকম একটা অপরিচিত জায়গায় আপনি হসপিটালে নতুন মানুষ চাকরি করতে আসছেন, আমার সাথে একটু কথা বলে নেবেন না? দ্যাট ওয়াজ আ স্টোরি। এলাকায় হয়তো এরকম কিছু হয়, এটাই প্রায় হয়। তো মানে যেই আপনার স্টোরিগুলো তো শুনলাম, মানে আপনি প্রথমেই শুরু করেছিলেন যে আপনি যে বাসাটাতে থাকতেন ওইটার একটা এক্সপিরিয়েন্স নিয়ে। তো আপনার এই এতদিনের ভয়ের যাত্রা যেটা চলছে, এর মধ্যে আপনার সাথে কি কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটেছে অ্যাপার্ট ফ্রম দ্যাট? নো, আচ্ছা, এখনো পর্যন্ত এরকম কিছু ঘটে নাই। এবং আমি আসলে ওই বাসাটা ছিলাম খুব অল্প কিছুদিন। আমার মানে বিয়ের আগে আমার বিয়ের পর থেকে এরকম ধরনের কোনো ঘটনা হয়নি। তবে হ্যাঁ, হয়নি হয়তো এই কারণেই আমি এখনো পর্যন্ত কিন্তু এই যে এটা মানে এই শোগুলোতে কিছু একটা ইম্প্যাক্ট আছে। আমি এখনো পর্যন্ত কিন্তু একা থাকতে পারি না। মানে আমি একা থাকতে পারি না মানে এরকম যে মনে করেন যে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাই এই ঘরে শুয়ে আছে, আর পাশেই লিভিং স্পেস, এইখানে সোফাটা দেখা যায়, আর এখানে হচ্ছে ওরা শুয়ে আছে। তার মানে আমি বুঝতে পারছি মানে ওরা ওখানে আছে। তারপরে আমার এই সোফাটাতে রাত কাটানো সম্ভব না, মানে যদি দেখাও যায়, মানে আমার আসলে এক রুমের মধ্যেই থাকতে হবে। সো আমি হয়তো একা থাকি না বলে এরকম কিছু হয় নাই। এখনো যদি একা থাকতে শুরু করি কে জানে, মানে হতেও পারে। এই শোগুলোর ইম্প্যাক্টের যে কথাটা বললেন কি, মানে ইট কুড বি, মানে এটা তো আমরা অনেক সময় অনেক কিছু করি যেগুলো আমাদেরকে একটা ট্রমা বা এক্সপিরিয়েন্স দিয়ে যায়। তো এই ইম্প্যাক্টের ব্যাপারে একটু জানতে চাই যে এইটার ইম্প্যাক্টটা হচ্ছে কি, যে আমার কাছে শুধুমাত্র অনেক ভয়ের স্টোরি পড়েছি বা আমি আগে থেকেই ভয় পাই, ব্যাপারটা এখনো পর্যন্ত ওই জায়গাতেই আছে বলে আমার মনে হয়। এবং আমি মাঝে মাঝে আবার নতুন ভয়ের ঘটনা পড়ি, তখন হয়তো ওই জিনিসগুলো হয়তো আমি খুব বেশি পাত্তা না দিলেও আমার মাথার মধ্যে হয়তো থেকে যায়। ভয় আমি আগে যেরকম পেতাম এখনও কিন্তু সেই পরিমাণই পাই, মানে এরকম না যে শো করতে গিয়ে এখন আরও বেশি পাচ্ছি। বাট ইম্প্যাক্ট আমার উপরে না পড়লেও আরও অনেকের ওপরে পড়েছে, যারা হচ্ছে যে ইনভেস্টিগেশনে যায়, বিভিন্ন জায়গায় যায়, মানে একটু ডিপে যায় এটার ভিতরে। মানে আমি এটা কখনো যাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি শোয়ের হোস্ট এবং আমার শুধুমাত্র আমি স্পেশালিস্ট না, আমার শুধুমাত্র স্টোরিটা জানলেই চলবে এবং সেই স্টোরিটা অডিয়েন্সের কাছে পৌঁছালেই চলবে।
এটাই আমার ডিউটি, এর বেশি কিছু না। সো আমি ওই ডিউটিটাই করেছি এবং আমি ওইটাই এখনো পর্যন্ত করে যাচ্ছি। আমার আসলে ইনভেস্টিগেশনের জন্য আমি যদি কোনোদিন এরকম চিন্তা করি যে আমার একটা ইনভেস্টিগেশনের টিম লাগবে বা কিছু একটা, তাহলে সেই টিমটা অন্য একটা টিম হবে যারা ইন্টারেস্টেড এটা নিয়ে, এবং তারা অনেক কিছু জানেও। যারা ইনভেস্টিগেট করতে চায় তারা কিন্তু নিজেরা অনেক সময় প্রোটেকশন নিয়ে যায়, নানা ধরনের প্রোটেকশন নিয়ে, তারপরে তারা অনেক কিছু জানেও। আমি ওই রকম না, একদমই, কোনোভাবেই একদমই ওই রকম না। এরকম আমরা যখন শোটা শুনতাম, ভূত এফএম শুনতাম, তখন ভৌতিস্টের অনেক ইনভেস্টিগেশনে যাওয়ার প্ল্যান ছিল, অনেক কিছু ছিল। তো এরকম ইন্টারেস্টিং কোনো স্টোরি কি আছে যে ইনভেস্টিগেশনে গিয়ে আসলে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, মানে ওনারা গাড়ি, মানে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, এরকম ধরনের হয়েছে। এবং এই ইনভেস্টিগেশনে যারা যান তাদের সাথে এরকম ঘটনা ঘটেই, এবং তাদের মধ্যে আরও অনেক কিছু ঘটেছে, বারবার করেই বিভিন্ন ধরনের প্রবলেম, ফুটেজ হারিয়ে যাওয়া, এরকম ধরনের অনেক কিছু হয়েছে। আমি মানে অনেকে ভাবতে পারেন যে এই সিনেমাটা কেন কোনোদিন আলোর মুখ দেখলো না বা কিছু না। আমি এই সিনেমাটা দেখেছি নিজে, আমি নিজে সাক্ষী যে সিনেমা হয়েছিল। তারপরে ওনারা হচ্ছে এই জিনিসটা, ওই যে ওনাদের হার্ড ড্রাইভের এই সমস্ত ব্যাপারে ওনারা মনে করেন যে এমন একটা জিনিস নিয়ে ওনারা মানে ইনভেস্টিগেট করতে গেছেন যেটা হয়তো ভালো হয়নি, যার পরিণাম। তো এটার অবশ্যই এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে। আপনি চিন্তা করেন তো, একজন স্টোরি টেলার যিনি আমার সাথে স্টোরি শেয়ার করতে চান, এবং তিনি কখনোই লেখাটা শেষ করতে পারেন না। যতবারই শুরু করেন ততবারই লেখাটা এক জায়গায় এসে কেমন যেন হারিয়ে যায়, বা উনি পরে যেয়ে দেখেন যতদূর লিখছিলেন ঠিক ততদূর স্টোরিটা নাই, মানে স্টোরিটা ইনকমপ্লিট। অনেক কষ্ট করে উনি লিখলেন, এবং লেখার পরে উনি যখন স্টোরিটা নিয়ে আমার কাছে আসবেন তখন উনি দেখছেন যে উনি আমার অফিস খুঁজে পাচ্ছেন না। কি অদ্ভুত ব্যাপার! উনি প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন, অফিসে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, কিন্তু উনি আমার অফিস খুঁজে পাচ্ছেন না। এবং একদিন হঠাৎ করেই আমি জানতে পারলাম যে আমাদের একজন গেস্ট এসছে, যেই গেস্টকে আমি বললাম যে এত আগে কেন, শো তো অনেক পরে, এত আগে গেস্ট আসছে কেন? বলছে না, উনি এখানেই আছেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, শো তো অনেক পরে, আমার তো এখন প্রিপারেশন নিতে অনেক টাইম লাগবে, আপনি এত আগে চলে এসছেন। আমি তো অনেক আগে যেতাম, প্রায় 4 ঘন্টা আগে যেতাম আমি। তো আপনি এত আগে চলে এসছেন? তো উনি বলছেন যে ভাই, আমি তো এই অবস্থা আমি কোনোদিন খুঁজে পাই না, আজকে অনেক কষ্টে অনেক আগেই এই জন্য চলে আসছি। কারণ রাত 12টার দিকে আমি এর আগে কয়েকবার আসার চেষ্টা করছি, এটা হয় নাই। সো আমি আগে থেকেই এখানে এসে বসে আছি, আজকে অনেক দিন পরে পেয়েছি, আজকে স্টোরি শোনাবো। আনবিলিভেবল একটা ব্যাপার, মানে এমন মডার্ন টাইমসে। আগের স্টোরি তো আমরা শুনি, বাট মডার্ন টাইমসে দ্যাটস আনবিলিভেবল। একদমই তাই, একদম। মানে এগুলো শুনলে আপনার উপর ইম্প্যাক্টটা কি পড়তো? আমি যখন এই স্টোরিগুলো শুনতাম, আমার ওয়াইফ আমাকে একটা কথা বলে, আমি মাঝে মাঝে হঠাৎ করে বলে ফেলি, দারুণ ছিল স্টোরিটা, দারুণ। আমার ওয়াইফ বলেন যে এটা দারুণ স্টোরি যে বললা, স্টোরিটা তো আসলে উনি হচ্ছে ওনার যে এক্সপিরিয়েন্স, উনি ভয় পেয়েছেন এখানে একটা, মানে উনি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন। তুমি বললে, কিন্তু আমার কাছে স্টোরিটা আসলে খুব ভালো লেগেছে। আমি কিন্তু ওই জন্য আমি খুব অনেস্টলি বলেছি যে খুব সুন্দর স্টোরি, কারণ আমি জানি অডিয়েন্স ওই মুহূর্তে এটাই ভাবছেন যে আজকে দারুণ স্টোরি শুনলাম, কি একটা স্টোরি শুনলাম। ওইটাই আমার, মানে ওইটাই একটা আমারও রিফ্লেকশন, মানে ওই রকমই একটা কিছু। সো আমি একটা স্টোরি যখন শুনি তখন আমি ঠিক ওইভাবেই, মানে আমি বললাম না যে ওই স্টোরিটাকে আমার কাছে মনে হয় যে এই স্টোরিটার মেরিট কতটুকু, এইটা আমার কাছে বেশি ম্যাটার করে অন্য সব কিছুর চাইতে। কারণ আমি অন্য সব কিছু যদি ভাবি তাহলে আমি আসলে এই শোটা করতে পারবো না। সো আমি ওটা নিয়ে চেষ্টা করি না, স্মার্ট ওয়ে টু ডিল উইথ ইট। তো ভাই, মানে আপনাকে যে পুরো বাংলাদেশের মানুষ রাসেল ভাই হিসেবে চেনে, আমি প্রিটি শিওর আপনি যেখানে যান সবাই আপনাকে এখন চেনে। হাউ ডাজ ইট ফিল, মানে এই জিনিসটা কেমন লাগে? আমার কাছে সবসময় মনে হয় যে দেখেন, শুক্রবারে শো করার কিন্তু অনেক ঝামেলা আছে। ঝামেলাগুলো এরকম যে সমস্ত ফ্যামিলি ইভেন্ট থেকে আপনি দূরে, সমস্ত ফ্যামিলি, আপনি ঈদের সময় আপনাকে স্পেশাল শো দিতে হবে। সো আপনি সব কিছু থেকে একটু দূরে। আমি কোনো ফ্যামিলি ইভেন্টে কিন্তু কোনোদিন যেতে পারিনি। সো আমার পরিবারের মতোই আমি মনে করি ভূত.com যারা শুনছে বা আমার শো যারা শুনছেন তারা আমার পরিবার। এবং পরিবারের সাথে এই জন্য কিন্তু আমি হচ্ছে, মানে একটা নাম না, আমি হচ্ছে, মানে আমাকে সবাই ভাই বলেন, এবং আমি এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার তারা সবাই, এবং যেখানে যখন যাচ্ছি তখন আমি খুব বেশি মানুষ যে চেনে ব্যাপারটা এরকম আসলে না। কারণ আমরা আসলে পর্দার পেছনের মানুষ, আমাদের মানে হয়তো মানে শোয়ের ওই ভয়েসটা হয়তো চেনে, বাট আমাদেরকে চেনে না। বাট যখন কেউ
মানে চেনেন তখন ওনাদের কেমন লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে যে একজন পরিচিত মানুষের সঙ্গে উনি আমার শো শোনেন। কারণ উনি যেমন আমাকে চেনেন না বা আমি ধারণা করি যে উনি আমাকে চিনছেন না, আমিও তো ওনাকে চিনি না যে ও পাশ থেকে কে আমাকে আসলে শোনে। যখন দেখি তখন আমার খুব ভালো লাগে, মানে আমি জানি না যে ওনার কতটুকু ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আপনি একটু আগে ভাবির কথা বলছিলেন, তো ওনার সাথে কি কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটেছে কিনা? নেভার। ওকে, ভালো। তো জিনিসটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে কথাটা, যে আপনার যে ইম্প্যাক্টের কথাটা আমরা বলছিলাম যে ভাবার চেষ্টা করেন না, তো এখন যে বলেন ফ্যামিলি মেম্বার, তো আপনি যখন শোগুলো করতেন বা এখনো করেন, এখনো কি ফ্রাইডেতেই করা হয়? এখন তো এখন আসলে ডিজিটাল মিডিয়াম হয়ে গেছে। এখন ফ্রাইডে কিন্তু আমরা রিলিজ করি বা আমরা হচ্ছে আমরা শোটা একটা লাইভ শো এখন আমরা করি মঙ্গলবারে। আচ্ছা আচ্ছা, 11টা থেকে 11:30টার মধ্যে আমরা করি। আর রেগুলার আমাদের বৃহস্পতিবার, শুক্রবার আর রবিবার, ওটা এই 3 রেকর্ডেড দিন। যায়, তাই তো? আমাদের এটা হচ্ছে আপনার কখনো কখনো রেকর্ডে যায়, কখনো কখনো লাইভ যায়। তো তখন যখন ভূত এফএমের সাথে ছিলেন, তখন কি ফ্যামিলি মেম্বারসদের ওপিনিয়ন কি ছিল? আপনি যে ফ্যামিলি ইভেন্টস এগুলো অ্যাটেন্ড করতে পারতেন না, আপনার যে লাইফটা? বাট আই গট ফুল সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি, সো আমার ওই জন্যই কোনো অসুবিধা হয় না এই সাপোর্টটার কারণে। মানে আমি না, সত্যি কথা বলতে কি, আমি দুটো জিনিস কোনোদিন ফেস করিনি। একটা হচ্ছে ফ্যামিলি থেকে এই ধরনের রিকোয়ারমেন্ট যে না শুক্রবার এরকম কোনো কিছু করলে আসলে খুব ঝামেলা। আরেকটা হচ্ছে যে অনেকে বলে না যে আমি শো করার সময় অনেক কষ্ট করে শোটাকে দাঁড় করিয়েছি, খুব স্ট্রাগল। আমার স্ট্রাগলটা করতে হয় না, কারণ প্রথম দিন থেকেই লিসেনাররা আমার সাথে ছিল, আমাকে বিশ্বাস করেছেন এবং সাপোর্ট করেছেন। এবং যখন যা করতে চেয়েছি যে না এই মিডিয়া থেকে এই মিডিয়া যাবো, এই মিডিয়া থেকে এই মিডিয়া যাবো, সবসময় ফ্যামিলি মেম্বার কোনো সিদ্ধান্ত নিলে যখন যেরকম আমরা তার পাশে দাঁড়াই, আমার লিসেনাররা আমার মানে সবসময় পাশে দাঁড়িয়েছেন, আচ্ছা, আমাকে বিশ্বাস করেছেন। তো এই বিশ্বাসের জায়গাটা আসলে অনেক বড় এবং অনেক শক্ত। মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে ভূতের কারণে আপনি আপনার ফ্যামিলি ইভেন্টগুলো তো মানে অংশগ্রহণ করতে পারেননি, তারা হতে দেয়নি, ব্যাপারটা এরকম? না, এটা এখানে আসলে ভূতের কারণে না। এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি যে একটা ইভেন্ট দেখেন, আমি যখন শো শুরু করি তখন আমি শুনেছিলাম যে এই শো শোনে প্রায় 4 কোটি মানুষ, লাইভ শোটা শোনে। একটা ইভেন্টে কয়জন মানুষ আমার জন্য ওয়েট করবে? 7-8 জন, 10 জন, 12 জন। এখানে 4 কোটি মানুষ ওয়েট করছে যে আজকে শোটা শুরু হবে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সো এতগুলো মানুষ, আমি যদি কোনো ভুল করি বা আমার যদি কোনো মিস্টেক হয়, 4 কোটি মানুষের কাছে সেই ভুলটা পৌঁছে যাবে। সো এইটা একটা বড় কমিটমেন্টের জায়গা আসলে। যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন আপনি আসলে কোনোভাবে এটাকে ইগনোর করতে পারবেন, অ্যাভয়েড করে কোনো উপায় নেই, একদমই না। মানে আপনাকে অনেক ধন্যবাদ। ওই 4 কোটি মানুষের মধ্যে আমিও একজন ছিলাম এবং আমার পরিচিত অনেকেই ছিল, মানে অ্যাজ এ গ্রুপ সবাই ভূত এফএম শুনতো। তো আপনার এই এখন যে প্রোগ্রামগুলো চলছে, আপনার ভূত নিয়ে, ভূতের যাত্রা, আপনার এই যে লাইফ ভূত.com, আপনার সামনের পরিকল্পনা কি? সামনের পরিকল্পনা আসলে একটা এরকম ভুবন ক্রিয়েট করা, যেটার নাম হবে অন্য ভুবন, যেখানে আসলে শুধুমাত্র আমি না, সব কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের মতো করে কন্টেন্ট বানাবেন এবং তাদের যেন পাশে থাকতে পারি, তাদেরকে নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি, এটা আমার চিন্তা। এবং আমি এটা জাস্ট একটা স্টার্টিং, এটা জাস্ট একটা বিগিনিং। আমার কাছে মনে হয় যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত ভয়ের স্টোরিগুলো এই প্ল্যাটফর্মে থাকবে। এটা একটা আর্কাইভ হবে। আমি যখন ছোটোভাবে যখন শুরু করেছিলাম শোটা, তখন আমি মনে করতাম যে সমস্ত ভয়ের ঘটনাগুলোর মানে কপি আমার কাছে থাকবে, এরকম আমার কাছে মনে হতো। এখন তো ডিজিটাল ফর্ম, সো আমার কাছে মনে হয় যে এটাই একটা আর্কাইভ, যেখানে সবাই সবার স্টোরিগুলো রাখবেন এবং ভয়ের কন্টেন্ট ক্রিয়েটার যিনিই হন না কেন, তার একটা স্টোরি আমি আসলে অন্তত একটা স্টোরি হলেও এই আর্কাইভে থাকুক, এটা আমি চাই। এবং যারা হচ্ছে এই প্ল্যাটফর্মের সাথে বড় হতে চান, তাদের যেন বড় হবার সাহস যোগাতে পারি, সেই সাথে তাদের শক্তি হয়েও আমরা পাশে থাকতে পারি, সেরকম একটা পরিকল্পনা আমার আছে। ভেরি ওয়েল সেড। একটা সেইং আছে বা কোট আছে যে ইফ ইউ গিভ অ্যাকশন টু ইউর প্যাশন, ইউল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ সিঙ্গল ডে ইন ইউর লাইফ। মানে আপনি যদি আপনার প্যাশন ফলো করেন, প্যাশনে কাজ করেন, তাহলে আপনার কাজটা আপনার কাছে কাজ মনে হবে না, মনে হবে যে ইউ আর জাস্ট হ্যাভিং ফান এভরিডে। তো আপনার কাজটাও কি আপনার কাছে এরকম মনে হয়, নাকি এটারও একটা ওই যে 9 to 5 ডিফিকাল্টি যেটা ফেস করি আমরা কর্পোরেট সেক্টরে, এরকম একটা মেশিনাইজড লাইফ মনে হয়? না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন মানে আপনি দেখেন, আপনি যখন অফিসের কাজ করেন, তখন আপনার কাছে কিন্তু মানে এই কাজটাকে একটু মানে ওই যে মানে অনেক ধরনের তখন মনে হয় যে 9 to 5 কাজ করতে হবে, অমুককে খুশি করতে হবে, তমুককে মন খারাপ করানো যাবে না। ফ্যামিলিতে যখন আপনি কোনো কিছু করেন, যখন কোনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করেন, তখন কিন্তু আপনার এগুলো কিচ্ছু মাথায় থাকে না। আপনি আপনার মতন
তো আপনার you are a আপনার free man. কাজটাও কি এখন এরকমই মনে আমার হচ্ছে? কাজটা এরকম যে আমি আমি আমার ফ্যামিলির মধ্যে আছি, সো আমরা সবাই মিলে ডিসাইড করছি এই স্টোরিটা ভালো যায় নাই, সো আমাকে তাহলে একটা ভালো স্টোরি খুঁজতে হবে। হ্যাঁ, আমাকে হচ্ছে আজকে আমার মানে কি বলবো যে এই স্টোরিটা ভালো গেছে, তাহলে তখনও এরকম একটা স্টোরি খুঁজতে হবে, দেখি আর কে এরকম স্টোরি পাঠাচ্ছেন, আজকে মেসেজ পড়তে হবে, ইমেল পড়তে হবে, মানে তো আমি একটা নতুন মানুষকে চিনছি, নতুন একজন ফ্যামিলি মেম্বার আমার হচ্ছে, এবং তার সম্পর্কে, তার স্টোরি সম্পর্কে আমি জানতে পারছি। সো এটা প্রতিদিনই একটা নিউ এক্সপেরিয়েন্স। আমার কাছে মনে হয় যে এইটা আসলেই আমাকে ওই আনন্দটা তো অবশ্যই দেয়। তা কি টাইপের মেসেজ আসে আপনার পার্সোনালি, মানে এখন যে মেসেজ ইমেলগুলো আসে এটাতে ম্যাক্সিমাম আপনার স্টোরি আসে। এটা হচ্ছে আপনার যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত স্টোরি বেশি আসে। এছাড়া অনেক কোয়ারিজ আসে। অনেকেই বলেন যে তিনি প্রবলেমে আছেন, তিনি আমাদের হেল্প চান, কিন্তু আমরা হেল্প করতে পারি না। এই জন্য দেখেন, আমাদের এখানে যারা স্টোরি বলতে আসছেন তাদের পার্সোনাল মানে ডিটেলস যেমন আমরা শেয়ার করতে পারবো না, ঠিক একইভাবে আমরাও কেউ এক্সপার্ট না, বা আমরাও কেউ আসলে ওই ধরনের ইনভেস্টিগেশন বা ওইসবের সাথে নাই। সো আমাদের আসলেই এই ধরনের কোনো সলিউশন দেওয়ার কোনো ক্ষমতাই নাই। তারপরে অনেকে পাঠান এবং আমরা খুব সবিনয়ে বলি যে আমরা এটা পারবো না। আসলে অনেকেই ফোন কল করেন, অনেকেই এই সমস্ত বিষয় জানতে চান, বাট আসলে আমরা এটার সাথে কোনোভাবে কোনো দিক দিয়ে ইনভলভ না। আমরা খুবই সাধারণ মানুষ, একেবারেই যারা শুনছেন তাদের মতোই খুব সাধারণ মানুষ। মানে আমি শুধুমাত্র স্টোরিগুলোকে কালেক্ট করছি, এই ডিফারেন্স। মানে এখন রিসেন্ট টাইমসে ঘটে যাওয়া ঘটনাও কি অনেক আসে আপনাদের কাছে এখন, যে একদম রিসেন্ট বলতে ধরেন গত সপ্তাহে বা এরকম? প্রচুর, আমাদের প্রচুর আসে। এখনো পর্যন্ত আমার আনরিড স্টোরির সংখ্যা প্রায় 37,000-এর উপরে। ও মাই গড। সো এটা এরকমই, এবং আমি মানে প্রতিদিনই স্টোরি আসছে, এবং প্রতিদিন মানে কি প্রতিদিন না, বা আমি বলবো প্রতি মুহূর্তে আসছে। তো এইটা এখন থেকে না, এটা সেই শুরু থেকেই। আমি বললাম ওই যে আমি প্রথমেই শুরু করেছিলাম ওই জন্য যে এতগুলো মানুষ, প্রত্যেকের কাছে যদি অন্তত একটা করে স্টোরি থাকে, আমি তো 10 কোটি মানুষ বলেছি, আমি তো 8 কোটি বাদই দিয়েছি, তাহলে তো এটা হবে। এবং আরও বেশি আসছে কেন, আগে তো অনেকেই, আগে ইন্টারনেট কানেক্টিভিটি কত মানে এই কয়েকজন মানুষের মধ্যে ছিল, এখন তো আরও অনেক মানুষ ইন্টারনেটের সাথে পরিচিত, অনেক মানুষ এখন ইমেল করতে পারে, সবার ফেসবুক আছে। কেউ যখন পারছে না, সে ফেসবুকে যারা আমাদের সাথে কাজ করছেন তাদের কাউকে জানাচ্ছেন যে ভাই আমি একটা স্টোরি শেয়ার করতে চাই, আমাকে কারোর সাথে একটু পরিচয় করায় দেন, যিনি আমার স্টোরিটা মানে শুনে লিখে পাঠাবেন। মানে একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের টাইমে আমরা যারা মিলেনিয়ালস ছিলাম, আমরা অ্যাটলিস্ট লাইক আমাদের বয়সী 90% পিপল ওয়ার ইউর অডিয়েন্স। তো এখনের কি জেনজি অডিয়েন্স বা নেক্সট জেনারেশন যারা আসছে, তারাও কি আপনার এই শো এর বেশ বড় একটা অডিয়েন্স? একদম, মানে আমি যখন থেকে শুরু করেছি তখন থেকেই এটা একেবারেই ইউটিউবের ডেটা। আমি একটু বলে রাখি, প্রতিদিন আমাদের শো স্ট্রিমিং করে মানুষ 2 লক্ষ ঘন্টা, 2 লক্ষ ঘন্টা, এবং অ্যাভারেজে একটা শো, একটা কন্টেন্ট মানুষ শোনে 6 থেকে 7 মিনিট বা 8 মিনিট, আমাদেরটা শোনে 30 মিনিটের ওপরে। সো তার মানে অ্যাভারেজ, তার মানে এঙ্গেজড। হ্যাঁ, এঙ্গেজড। এখানে কি এজ ব্র্যাকেট দেখার কোনো সিস্টেম? এটা আমি বলতেছি যে এটা এখন আপনি যে এই যে এজ ব্র্যাকেটটা আমি বললাম যে 18 থেকে 36, এই 18 থেকে 36 মানে আপনি দেখেন 36-এর পরে মানুষজনের বাচ্চা কাচ্চা একটু বড় হয়েছে, চাকরিতে রেসপন্সিবিলিটি বেড়েছে, তখন সে আস্তে আস্তে ইরেগুলার হতে শুরু করে। কিন্তু এইখানে আবার যে 17 ছিল সে কিন্তু তার মধ্যে ঢুকে গেছে। সো এই ব্র্যাকেটটা কোনো সবসময় মানে এরকম ভাবে মানে ফুল থাকে। তার মানে হচ্ছে জেন জি, জেন আলফা সবাই এর অডিয়েন্স। মানে এটা একটা পাথ, এই পাথের মধ্যে সবাই আসছে এবং ক্রস করে চলে যাচ্ছে, বিকজ দে আর বিজি উইথ देयर লাইফস। এক্স্যাক্টলি। সো আমি জানি যত বয়স বাড়ছে আস্তে আস্তে তার জীবনের ব্যস্ততাও বাড়ছে, এবং আস্তে আস্তে হয়তো আমার থেকে তার দূরত্ব বাড়ছে, কিন্তু ওই সময় আবার নতুন মানুষ এসে ওই জায়গাগুলো ফিল আপ করে নিচ্ছেন। অনেস্টলি সেইং, আজকে যে আপনি আমাদের এখানে এসেছেন, আপনার যে ভয়েস, মানে আমরা যেটা শুনছি, যেটা শুনেছি, আমরা তো দেখতে পারতাম না, তখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না যে আমরা সবাইকে দেখব। তো আপনার যে ভয়েস, এটা ইটস অ্যান অনার to listen to you up front আমার জন্য। Same here. Like not মানে same here বলা যায় না, because you don't know me and you are like iconic, এবং আপনার জন্য আমি অনেক শুভকামনা জানাচ্ছি। Thank you. আপনি লেজেন্ড, আপনি একজন লেজেন্ড এই ভূত এফএম এবং এই ভয়ের যাত্রা, এই পুরো সেক্টরটাতে ভয় মানুষের, এটা নিয়ে আপনি যে কাজ করছেন, ইউ আর এ লেজেন্ড ইন দিস সেক্টর, এটা ডিনাই করার কোনো ওয়ে নাই। না, হাউ ডাজ ইট ফিল যখন আমার মতো একটা মানুষ এই কথাটা বলে, তখন কেমন ফিল? না, আমি তো আপনার সম্পর্কে জানি আসলে, এবং আপনার সম্পর্কে যেটুকু জানলাম সেটাতে আমারও আসলে সত্যি কথা বলতে মনে হয়েছে যে না, আমি ওই জন্যই বললাম যে আমিও সেম একইভাবে অনার্ড। আর
আমি লেজেন্ড মানে ব্যাপারটা হচ্ছে কি যে এটা এরকম কোনো কিছু না আসলে। আমি যে কি করেছি আমি এখনো নিজেই জানি না, সত্যি কথা বললাম। আমার কাছে শুধু মনে হয়েছে কি যে আমি কিছু একটা করেছি যেটাতে মানুষ আমাকে সাপোর্ট করেছে এবং তারা আমাকে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় নিয়ে আসছে যে আমরা শুনবো, আপনি বলে যান। এই 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 সুযোগটা আমাকে দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না। কারণ আরও অনেক মানুষই স্টোরি বলছেন, আরও অনেকেই বলার চেষ্টা করছেন। হয়তো আমরা শুরুতে শুরু করেছিলাম এবং মানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, এক্স্যাক্টলি উই আর টেকিং দ্যাট অ্যাডভান্টেজ। আবার আরেকটা ব্যাপার আছে এখানে যে এটা ইউনিক একটা জিনিস, তো ফার্স্ট মুভার যে হবে, এবং এখানে তো এখনো মানুষ কম, রাইট। তো যে ফার্স্ট মুভার তো লেজেন্ড ঠিকই আছে সেই ক্ষেত্রে আমি বলবো আর কি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ কেম টু আওয়ার স্টুডিও টুডে। তো আমাদের সাথে এতগুলো সুন্দর সুন্দর স্টোরি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার জন্য শুভকামনা থাকলো। আপনার যে কোনো সময় আমাকে প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করবেন, আমি আপনার সামনে হাজির হব। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ আউট। থ্যাংক ইউ সো মাচ, আই এম অলসো গ্ল্যাড টু বি হিয়ার অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি। অ্যান্ড আমি মনে করি যে মানে হ্যাঁ সেটাই, আমি আপনি আমার খালি একটা ইয়ে থাকবে যে আপনার কোনো স্টোরি থাকলে, আপনি চমৎকারভাবে কথা বললেন, আমি বারবার করে দেখছিলাম এবং মনে হচ্ছিলাম যে মানে যদি আপনার একটা স্টোরি থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে, আসলে অনেক অনেক ইন্টারেস্টিং হবে। সো আমি আসলে আমার আজকের এই সন্ধ্যায় আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, সময়টা চমৎকার কাটলো। এই জন্য আপনাকে, আপনার পুরো টিমকে যারা ক্যামেরার পেছনে কাজ করলেন, যারা প্রত্যেককে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমার একদম মনের ভেতর থেকে। You were very welcome and it was our honor to have you on our show. Thank you very much for coming. Thank you. So ধন্যবাদ আমাদের শো এতক্ষণ শোনার জন্য, দেখার জন্য। আমি তাহমিদ আরফিন হক আজকে আমার একটা চাইল্ডহুড হিরোকে আমার সামনে দেখলাম, বিকজ আমরা সবাই আরজে রাসেল ভাইকে চিনি। তো উইথ দিস ওনার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের শো শেষ করছি। And signing off from another episode of The Honest Dialogue, I'm Tahmid Arfin Haq. Take care.